স্টার্ট। কালকে আমরা দেখছিলাম কিভাবে ইন্টারফেস, মানে আমরা ফার্স্ট একটা উইন্ডো ক্রিয়েট করব, এতটুকু দেখছিলাম। আমরা ইন্টারফেস কাস্টমাইজ করা দেখছিলাম, আমরা বিভিন্ন রকম যে ওয়ার্ক স্পেস গুলো আছে সেই ওয়ার্ক স্পেস গুলো সম্বন্ধে দেখছি। ঠিক আছে, আমরা ওগুলো এই ডিটেলস গুলো আর একটু ভালোভাবে দেখি এবং কয়েকটা টুলস এর আমরা একটু জাস্ট বেসিক যে জিনিসগুলো আছে আমরা একটু শুরু করি। ঠিক আছে, জাস্ট এখানে ক্রিয়েট নিউ ক্লিক করলেও আপনার একটা ইন্টারফেস চলে আসবে, যেহেতু আপনারা ফার্স্ট টাইম একটা ক্রিয়েট করে রাখছেন। যদি না করে থাকেন, ফাঁকা থাকে এমন, তো সেক্ষেত্রে প্রিন্টে ক্লিক করবেন আপনারা, অন্য কিছুতে ক্লিক করার দরকার নেই। প্রিন্টে ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, A4 অথবা লেটার, আচ্ছা সামথিং আদার। লেটার সাইজ সিলেক্ট করে দিলাম, ওরিয়েন্টেশন পোর্ট ল্যান্ডস্কেপ করে দিলাম, এটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট, এখানে ব্লিড দেওয়া যাবে চাইলে অথবা অফ, ইচ্ছা মতো। আমি কালার 8GB কালার ইউজ করব, রেড গ্রিন ব্লু। ঠিক আছে, আপনারা সবাই 16M কালার সম্বন্ধে নাম শুনছেন সবাই, তাই না? আপনারা যখন কোনো ফোন বা পিসি কিনতে যান তখন আপনারা চেক করে নেন যে 16M কালার আছে কিনা, মানে 16 মিলিয়ন কালার আছে কিনা। কতজন এটা চেক করছেন? 16 মিলিয়ন কালার বা 16M কালার কতজন চেক করে ফোন কিনছেন বা পিসি কিনছেন বা যেটাই ডিভাইস কেনেন না কেন, বা ফিচার দেখার সময় তো দেখেন, এটা খেয়াল করে দেখেন। এটা সম্বন্ধে কি কারো ধারণা আছে 16 মিলিয়ন কালার সম্বন্ধে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে একটু রিপ্লাই করবেন। জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন তো? রিপ্লাই কেউ করেন না তো? দেখি ভ্যালুগুলো আছে কিনা আসলেও। আমরা এখানে ড্রয়িং করলাম, এটা স্ট্রোক অফ করে রাখলাম এন্ড ভ্যালুটা দিলাম রেড। এটা রেড ভ্যালু। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা কালার পিকার। এই যে এখানে ভ্যালু দেখা যাচ্ছে, হ্যাঁ আমরা এটা একটু দেখি সুন্দর করে, এই জিনিসটা একটু ভালোভাবে বোঝেন সবাই। এখানে HSB আর GBCMYK প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। আপনি যে কোনো একটা ভ্যালু পুট করলেও এখানে কালারটা চলে আসবে। এটা হচ্ছে হিউ এইচ এর জন্য, এস এ স্যাচুরেশন, ঠিক আছে। তারপর বিতে ব্রাইটনেস, রেড, গ্রিন এন্ড ব্লু। ওকে, এটা হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, CMYK। আপনি যেখানে ভ্যালুটা দেন সেটা হচ্ছে। আমি যদি এখানে সবগুলো জিরো করে দিই, দেখেন সবগুলো জিরো, এটা জিরো, এটাও জিরো, দ্যাট মিনস কালারটা হচ্ছে ব্ল্যাক। এই যে কর্নারে সবগুলো জিরো হচ্ছে ব্ল্যাক। কালারটা এখানে শো করতেছে কি? ব্ল্যাক শো করতেছে। আমরা যদি রেড এর ভ্যালু দিই 255, এর বেশি হবে না। 255 এর বেশি যাবে না, জিরো থেকে 255। পিওর রেড, 8840, এটা হচ্ছে কালার কোড, হেক্সা কালার কোডটা হচ্ছে এটা। ঠিক আছে, আমরা যখন কোনো কালার চুজ করব তখন আমরা এখানে এই যে হ্যাশট্যাগ দেওয়া আছে, এখান দিয়ে আমরা কালার কোডটা আমরা পুট করে রাখবো। এখানে যে কোনো কালার কোড যদি আমরা লিখে দিই তাহলে চলে আসবে। হোয়াইটের জন্য 6টা F, 1 2 3 4 5 6, এটা হচ্ছে হোয়াইট, পিওর হোয়াইট হচ্ছে 6টা F। রেড হচ্ছে কত? 2টা F, বাকিগুলো জিরো, এটা হচ্ছে রেড। দেখেন শুধু একটা 250 হয়ে গেছে, বাকিগুলো জিরো হয়ে গেছে। সো আমরা যদি এটাকেও জিরো করে দিই, আমরা চাইলে এখানে বাড়াইতে পারবো না, কমাইতে পারবো, বাড়াইতে পারবো না, আর বাড়াইতে পারতেছি না, কারণ এটা হচ্ছে রেডের সর্বোচ্চ ভ্যালু। গ্রিনের সর্বোচ্চ ভ্যালু 255। ঠিক আছে, এটা গ্রিনের ভ্যালু। আমরা যদি রেড জিরো করে দিই, পিওর গ্রিন দেখতে পাবো, পিওর গ্রিন দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন এটা পিওর গ্রিন, 255 অনলি। 00 FFF00। সেক্ষেত্রে আমরা যদি ব্লু দেখতে যাই তাহলে এটা জিরো করে দিলাম, এটা করে দিলাম 255, তাহলে এটা হচ্ছে পিওর ব্লু। 4টা 0, 2টা F, এটা হচ্ছে কালার কোড। এই কালারটা আবার প্রিন্টেবল না, এই কালারটা আবার প্রিন্ট করা যাবে না। এটা হচ্ছে কেমন, এই কালারের এখানে উপরে যে কালারটা শো করতেছে এটা হচ্ছে আমার রানিং কালার, এটা হচ্ছে আমার আগের কালারটা, ঠিক আছে, প্রিভিয়াস কালার। আর এখানে যদি অপশন থাকে, এই অর্নিং অপশনটা চলে আসে, দ্যাট মিনস এই কালারটা প্রিন্ট হবে না।
এই যে ব্লু কালারটা নিচে এটা প্রিন্ট হবে না। এখানে প্রিন্ট করার জন্য আমাকে ওর কাছাকাছি, কারণ এখানে অনেক ধরনের কালার আছে, একটু চেঞ্জ করলে দেখেন কালার কোডগুলো কতভাবে চেঞ্জ হয়ে যায়, ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখেন, খেয়াল করেন। তো এখানে কোন ভ্যালুটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে। এর মধ্যে অনেক কালার আছে যেগুলো প্রিন্ট হবে, ঠিক আছে। কোড বসাইলে হলো, এখানে প্রত্যেকটা কালার আপনি যদি একটু মুভ করেন আপনার কালার কোডটা চেঞ্জ হয়ে যাবে। কি পরিমাণে মুভ করতেছে দেখেন নাম্বারগুলো, এখানে ব্ল্যাক। আপনারা বলবেন, এই যে এখানে ভ্যালুগুলো আমি চেঞ্জ করছি দেখেন, যদি আমি এইখানে সবগুলো জিরো করে দিই, জিরো করে দিলাম, জিরো, এটাও জিরো, সবগুলো ভ্যালু জিরো, মিনস এটা ব্ল্যাক। আপনি এখানে 100 করে দেন সবগুলো, চাইলে পিওর ব্ল্যাক চলে আসবে, পিওর সিএমওয়াই কে ব্ল্যাক। এটা এই পাশে জিরো। আবার যখন আপনি এখানে 255 করবেন এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। 255, 255, 255, এখানে কালারটা হয়ে গেছে হোয়াইট, সিএমওয়াই কে ভ্যালুগুলো হচ্ছে জিরো। সো এটার সাথে এটা বিপরীত, এটার সাথে এটা কোনো মানে উল্টাপাল্টা আর কি, একই রকম না, ঠিক আছে। তো আমরা এটাই খেয়াল করব, 8 জিবি কালার যখন নিব তখন আমরা চেষ্টা করব, দেখবো যে আমাদের হেক্সা কালার কোডটা কি আছে, আমরা সেই কোডটা এখানে এখানে পুট করে দেব, ঠিক আছে। আবার সিএমওয়াই কালার কোড নিয়ে যদি কাজ করি, সিএমওয়াই ভ্যালুটাও বসাইতে পারবো। আমরা যদি মনে করি এইচএসবি ভ্যালু বসাবো, তো এইচএসবি ভ্যালুটাও বসাইতে পারবো যে কোনো কালারের ক্ষেত্রে, ঠিক আছে। আর কখন প্রিন্টেবল হবে কখন হবে না সেটা আমি বলে দিলাম। যদি এখানে কোনো অর্নিং সাইন না থাকে দ্যাট মিনস এই কালারটা প্রিন্ট করা যাবে, যেমন এই কালারটা আছে এই কালারটা প্রিন্ট হবে। বাট এখানে যখন অর্নিং, এই যে এই কালারটা প্রিন্ট হবে না, এটা অর্নিং সাইন আছে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, যখন কোনো কাজ করবেন তখন যদি এখানে অর্নিং সাইন থাকে দ্যাট মিনস এই কালারটা প্রিন্ট হবে না, আর যখন অর্নিং সাইন থাকবে না তখন এই কালারটা প্রিন্টেবল। ওকে। তো এইটা হচ্ছে আমাদের প্রথমত কালার কোড বোঝার জন্য। তো আমি এখন প্রথম থেকে একটা দুটো টুলস গুলোর ব্যবহারগুলো আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে একটা রেক্টাঙ্গল ড্রয়িং করে রাখছি, আমি আরো ড্রয়িং করবো অনেক কিছু। ফার্স্টে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজই হচ্ছে সিলেক্ট করা, সিলেক্ট করলাম, মুভ করলাম, কালকে আমি দেখাইছিলাম অবশ্য অল্প একটু, ঠিক আছে। মুভ করার পর দেখেন প্রত্যেকটা, যারা ইলাস্ট্রেটর সিসি 2017-র পর থেকে ব্যবহার করতেছেন তাদের জন্য এই অপশনগুলো চালু আছে। দেখবেন যে প্রত্যেকটা কর্নারে একটা করে সার্কেল আছে ছোট ছোট। যখন আমি কোনো রেক্টাঙ্গল ড্রয়িং করি, রাউন্ডেড রেক্টাঙ্গল ড্রয়িং করি, কেন যে কোনো কিছু একটা লাইন ড্রয়িং করি, তখন এখানে চলে আসবে। তো এইগুলো কর্নার গুলো ধরে টান দিলে সেগুলো রাউন্ড হতে থাকবে, ঠিক আছে। কর্নার গুলো কি হচ্ছে, রাউন্ড হয়ে গেছে, এই যে পয়েন্ট গুলো রাউন্ড হয়ে গেছে। আবার আপনি চাইলে রাউন্ড থেকে আবারও স্কোয়ার কর্নারে নিয়ে যেতে পারি, এটা হচ্ছে স্কোয়ার কর্নার। আমরা চাইলে রাউন্ড করতে পারি যতটুকু ইচ্ছা, এটা লিমিট পর্যন্ত আসবে, এর বাইরে আর আসবে না, ঠিক আছে। এটা এই কর্নার গুলো দিয়ে।
আপনি মুভ করতে পারেন। এটা হচ্ছে সিসি ভার্সন, যাদের 2017 পর থেকে ইউজ করতেছেন তারা পারতেছেন, যাদের আগের ভার্সন আছে 14 15 কিংবা সিএস ভার্সন আছে তারা এটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আই থিঙ্ক সবার আপডেটেড ভার্সন, এই জন্য সবাই ব্যবহার করতে পারবেন। তো সিলেকশন টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এখন আমার যদি মনে হয় যে আমি শুধুমাত্র এই একটা কর্নারকে রাউন্ডেড করবো, বাকি কর্নার গুলো আমার যেমন আছে তেমন থাকবে, আমি একটু ছোট করে নিই এটা। ছোট করে নেওয়ার জন্য যে সিলেকশন টুল দিয়েই দেখেন এই অ্যারো সাইন দিয়ে আমি এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি। এটা এখন পারফেক্ট রেক্ট্যাঙ্গল আছে। কালারটা ভালো লাগতেছে না, সামথিং ডার্ক, ফাইন। তো এখন যদি আমরা যে কোনো একটা কর্নারকে রাউন্ডেড করতে চাই, যে কোনো একটা কর্নার, সে এই কর্নার বা এই কর্নার কিংবা এই কর্নার কিংবা এই কর্নার রাউন্ডেড করতে চাই, তাহলে আমাদের যেতে হবে কোথায়, ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুল শর্টকাট হচ্ছে এ, এবিসিডির এ প্রথম অক্ষর, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল মিন করে। এখন আপনি এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই কর্নারের পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, আপনি চাইলে অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করতে পারেন, আপনি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারেন। ওগুলোতে আমরা আস্তে আস্তে যাব পরবর্তীতে। এখন আপাতত যেটা আছে সেটা নিয়ে দেখি। এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এই 4টা অ্যাঙ্কর পয়েন্ট, মাঝে একটা পয়েন্ট শো করতেছে, এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। ঠিক আছে, যে কোনো কিছু আমরা যখন ড্রয়িং করব, এই মাঝেরটা হচ্ছে সেন্টার পয়েন্ট, বাকিগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো আপনি যদি মনে করেন যে এটাকে আর বড় করবেন, সে আমি এটাকে একটু বড় করতে যাচ্ছি, পুরোটাই একসাথে সিলেক্ট করলাম, যে কোনো এক পাশ টান দিলে এটা বড় হবে। দেখেন বড় হচ্ছে, সেন্টার পয়েন্টটা কি হচ্ছে, মুভ করতেছে, এখানে চলে আসছে, আগে এখানে ছিল, এখানে মুভ করতেছে। এখন যদি আমি অল্টার এবং শিফট একসাথে প্রেস করি কিবোর্ড থেকে, দিয়ে যদি বড় করি, দেখেন আমাদের সেন্টার পয়েন্টটা কি আছে, যেখানে ছিল সেখানে আছে, সেন্টার পয়েন্টটা মুভ করতেছে না। মিনস অল্টার শিফট একসাথে প্রেস করলে সেন্টার পয়েন্টটা মুভ করবে না, আর আমি যদি শুধুমাত্র শিফট প্রেস করি কিবোর্ড থেকে তাহলে সেন্টার পয়েন্টটা মুভ করবে। এবং সেন্টার পয়েন্টটা মুভ করতেছে, বাট অল্টার শিফট একসাথে যদি আমি প্রেস করি তাহলে আমার সেন্টার পয়েন্টটা মুভ করবে না। সো এখানে দেখি আমরা একটু, সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, সেন্টার পয়েন্ট চেঞ্জ হয়নি। আমরা এখন একটা পয়েন্টকে যদি মুভ করতে চাই, যে কোনো একটা পয়েন্টকে আমরা কর্নার করব, অথবা একটা পয়েন্টকে ডিলিট করব, বা একটা পয়েন্টকে রাউন্ডেড করব, তখন আমরা কি করব, ভাই ডিরেক্ট আমি সিলেকশন টুল ইউজ করব। এক্সপান্ড করতে এক্সপ্যান্ড করা হয়েছে? ইমেজটাকে এক্সপান্ড করা হয়নি, এক্সপান্ড করতে চাচ্ছি। করেন, এক্সপ্যান্ড করেন, সমস্যা নেই তো। এক্সপান্ড এক্সপান্ড কোথা থেকে করবো আমি ভুলে গেছি মেবি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন, অথবা ট্রেস করছেন, ট্রেস করলে উপরে এক্সপ্যান্ড আছে, অপশন বারে আছে, ইমেজটা সিলেক্ট করেন, অপশন বারে পেয়ে যাবেন। ভাইয়া আপনার মাইকটা অফ। আচ্ছা, এই কর্নারকে আমরা মুভ করলাম একটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করলাম, এই কর্নারটা সিলেক্ট করলাম, দেন এই কর্নারটা মুভ করতেছি, মুভ করতেছি, আমাদের একটা ভাই কর্নার আমরা দেখতে মুভ পাচ্ছি করতে না, পারবো। স্ক্রিন তো শেয়ার দেখা আছে ভাই। যাচ্ছে না ভাইয়া।
শুধু আপনারা অডিও আমার হচ্ছে। আমার নামটা পিন করে রাখেন ভাইয়া, অন্য নাম পিন করে রাখছেন এই জন্য দেখতে পাচ্ছেন না, হয়তো বা নিজের স্ক্রিন পিন করে রাখছেন সেই জন্য দেখতে না না পাচ্ছেন না, না। ভাই দেখতে আপনারটাই পিন পাচ্ছি তো। করা আছে। ঠিক আছে, দেখা আচ্ছা আদার ঠিক যাচ্ছে। আছে, আপনি ধরে আবার প্রেজেন্টেশন আমার দেখতে নামটা পাচ্ছি। পিন করে রাখেন তাহলে দেখতে পাবেন। ওকে, আপনার সমস্যা, উনি হয়তো পিন করে আচ্ছা রাখছে। ঠিক আছে। আচ্ছা, যে একটা কর্নারকে আমরা এভাবে চাইলে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আবার যদি ব্যাক করতে চাই তাহলে এখান থেকে ব্যাক করতে হবে আমাকে। ওকে, তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। তো যদি আমি দুইটা কর্নারকে চাই তাহলে একসাথে দুইটা কর্নার সিলেক্টেড করবেন, সিলেক্টেড করে মুভ করবেন, তাহলে দুইটা কর্নার একসাথে মুভ হবে। এখন দুইটা কর্নার একসাথে মুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দুইটা কর্নারকে একসাথে রাউন্ড করতে পারতেছি। ওকে, এখন আমি তিনটা কর্নারকে মুভ করব, এইটাও মুভ করব, এইটাও মুভ করব, এটাও মুভ করব। তাহলে আমি কি করব, একসাথে আমি তিনটা কর্নারকে রাউন্ড করব, এই কর্নারটাকে অফ রাখবো। তাহলে পুরোটাই সিলেক্ট করার পর যদি কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে যে কোনো একটাকে অফ করে দেন তাহলে এটাও অফ হয়ে যাবে। আমরা জানি যে সিলেকশনের উপর ডাবল ক্লিক করে মানে ডাবল লাইক দিলে আনলাইক হয়ে যায়, যেমন সিলেকশনের উপর সিলেকশন ছিল আমার চারটা, ডিরেক্ট সিলেকশন আমি সিলেক্ট করছি কয়টা, চারটা পয়েন্ট সিলেক্ট করছি। কিবোর্ড থেকে শিফট কি প্রেস করার পর যে কোনো একটা পয়েন্টকে যদি আমি অফ করে দিই তাহলে সেটা অফ হয়ে যাবে। দেখেন একটা পয়েন্ট অফ হয়ে গেছে, বাকি তিনটা পয়েন্ট কিন্তু এখনো সিলেক্টেড আছে। দ্যাট মিন্স পয়েন্টে এই সার্কেলগুলো দেখতে পাচ্ছেন। ডিরেক্ট সিলেকশন টুলের এটাই সুবিধা যে আপনি যে কোনো পয়েন্টকে ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। অথবা আরো একটা রুলস হচ্ছে যে কোনো কিছুই সিলেক্ট না করে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করবেন প্রথমে, তারপর যে পয়েন্টগুলো আপনার সিলেক্ট করতে ইচ্ছা করে সেই পয়েন্টগুলোতে ক্লিক করে দিবেন। চাইলে পয়েন্টের উপরে সে ক্লিক করতে পারেন, অথবা পয়েন্টগুলোকে এভাবে টান দিয়েও সিলেক্ট করতে পারেন বা ডিসিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আমি তিনটা পয়েন্টকে সিলেক্ট করছি, তিনটা পয়েন্টকে সিলেক্ট করার পর আমি যদি টান দিই দেখেন একসাথে তিনটা কর্নার রাউন্ডেড হচ্ছে, একটা কর্নার রাউন্ডেড হচ্ছে না। এই তিনটা কর্নার রাউন্ডেড হয়ে যাচ্ছে, কিন্তু এই কর্নারটা আমার রাউন্ডেড হচ্ছে না। আমি যে কোনোটা ধরে প্রেস করে এটা মুভ করতে পারি, নো প্রবলেম, ডাজন্ট ম্যাটার। তারপর আমি মুভ করে নিয়ে চলে আসলাম। তো আমার এখানে পয়েন্ট একটা চলে আসলো, দেখেন একটা কর্নার আমার স্কোয়ার আছে, বাকি তিনটা কর্নার কি হচ্ছে ফুল একটা সার্কেলের মতো রাউন্ডেড হয়ে গেছে। তো যাই হোক, এটা তেমন কোনো কিছু মিন করে না, তবে আবার এটা আবার অনেক কিছু মিন করে। এটাকে একটা ব্লাড ড্রপ হিসেবে দেখানো যায়, ঠিক আছে। এটাকে একটা ফ্লেম হিসাবে দেখানো যায়, ফ্লেম হিসাবে দেখাতে গেলে একটু কেটে বাদ দিলেও একটু ফ্লেম হয়ে যাবে এটা, ঠিক আছে। এটা একটা হাতির কান হিসাবে দেখানো যায়। আমরা যাই হোক হাতি ঘোড়া গুলো ড্রয়িং করবো আর কি, তো হাতির কান হিসাবে ওটা একটা দেখানো যায়, ঠিক আছে। তো অনেক কিছু দেখানো যায়, আপনারা যেভাবে ইচ্ছা ড্রয়িং করবেন দেখাবেন। তো এই কর্নারটা যদি এখন মুভ করতে চাই তাহলে এই কর্নারটা সিলেক্ট করে আপনি জাস্ট প্রেস করে টান দিবেন, কিন্তু বাট আসতেছে না। এটা কারণ কি, তিনটা কর্নার আমার কম্প্রেস করে ফেলছে, এটাকে আমি আর মুভ করতে পারতেছি না। ঠিক আছে, আমি শুরু থেকে চাইলে এটা মুভ করতে পারতাম, বাট এখন এটাকে মুভ করতে পারতেছি না। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা পারতেছি না। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিলাম, দেখি, দেখেন আসে না। কারণ কি, আমার তিনটা কর্নার আমার এই কর্নারটাকে কম্প্রেস করে ফেলছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, আপনি এটাকে ছোট করতে পারেন। সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে মাইনাস করে দিলাম। যারা গ্রাফ নিয়ে কাজ করছেন, কোনো গ্রাফ করছেন, তখন এটা দেখতে পারেন যেটা একটা গ্রাফের মতো, কিংবা অন্তত পিসিতে মেমোরি স্টোরেজ বা ফোনে মেমোরি স্টোরেজ যেটা আর কি সবাই দেখছেন, এত অংশ ফিল আপ, বাকি অংশটা আমার কি আছে, ফ্রি আছে। এটা এভাবে দেখাই, তাই না। আবার যদি এই পয়েন্টটাকে আমি মুভ করি একটু, চাইলে মুভ করতে পারেন, এখন রাউন্ডেড করেন, এভাবে আপনি একটা শেপ ড্রয়িং করতে পারেন। দেখেন একটা নতুন শেপ তৈরি হয়ে গেছে। এই শেপটা তৈরি হচ্ছিল, এইখানে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দিয়ে আপনি এটার ভিতরে আসতে পারেন, আবার মুভ করতে পারেন। ঠিক আছে, আমি সেম পয়েন্টে আসলাম, আমি যদি এটাকে আরেকটু বাঁকা করি, তারপর আরেকটু টান দিই, একটু যাবে। ঠিক আছে, আপনি ইচ্ছা মতো, আপনি যদি মনে হয় যে না আমি পয়েন্টটাকে একটু বাইরে নিব, এসে এখানে নিলাম, তারপর এখান থেকে টান দিব, আসতেছে না। ঠিক আছে, আমি পয়েন্টটাকে একটু ভেতরেই নিই, বা একেবারে ভেতরে নিলাম, এখান থেকে আমি টান দিব,
তাও যাচ্ছে না। ঠিক আছে, আপনার পয়েন্ট সিলেকশন হয়তো বা হচ্ছে না, এই জন্য যাচ্ছে না। ঠিক আছে, এই পয়েন্টটা এটা, তাও যাচ্ছে না। তো আমরা ব্যাক করে যাও। অর্ধচন্দ্রাকার ছিল, এটাই ভালো ছিল। আমরা এটাকে, এই যেখানে 3টা পয়েন্ট তৈরি হয়েছে, 3টা পয়েন্টের জন্য এটা মুভ করতে পারতেছে না। ঠিক আছে, যখন একটা পয়েন্ট থাকবে, একটা পয়েন্ট মুভ করার মতো অবস্থায় থাকবে, তখন এটা মুভ করবে। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। আপনারাও কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাইতে পারেন, ব্যাক করতে পারেন কন্ট্রোল জেড প্রেস করে কিবোর্ড থেকে। এটা ইলাস্ট্রেটরে 100 বার পর্যন্ত ব্যাক করতে পারবেন, কোনো কিছু কাজ ভুল হলে 100, সর্বোচ্চ 200 পর্যন্ত ব্যাক করা যায়। বাট ওটা প্রচুর র্যাম, কি বলবো আর কি, যাদের র্যাম একটু বেশি তারা 200 পর্যন্ত করে রাখতে পারবেন আন্ডু অপশনটা, অথবা আমরা ডিফল্ট ভাবে 100 দেওয়া থাকে, আমরা 100 পর্যন্ত ব্যাক করবো আর কি কাজ করার পর কন্ট্রোল জেড দিয়ে। যাই হোক, আমরা এখান থেকে মুভ করে যে কোনো কিছু ড্রয়িং করতে পারি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। আমি যদি মনে করি এখন যে কোনো একটা কর্নার পয়েন্টকে আমি সিলেক্ট করলাম, কর্নার পয়েন্টটাকে আমি টান দিব, বড় করব, ছোট করব, এই যে ইচ্ছা মতো আমি এটা কাটিং করতে পারবো। ঠিক আছে, যে পাশে ইচ্ছা সে পাশে নিয়ে যেতে পারবো আমি যে কোনো একটা পয়েন্ট। আমি যদি অন্য কিছু একটা ড্রয়িং করি, কিংবা আমি ডিলিট করব কোনো অংশ, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রেস করছি, আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি, দেখেন অর্ধেকটা ডিলিট হয়েছে। বাট ডিরেক্ট সিলেকশন টুল থেকে যখন আমি ডিলিট করতাম, তখন আমার এটা ফুললি ডিলিট হইতো। তো সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। তাহলে কি হচ্ছে, আমরা কখন সিলেকশন টুল ব্যবহার করতেছি, যখন কোনো কিছুকে সম্পূর্ণরূপে সিলেকশন করব। আর যখন আমরা পার্সিয়াল সিলেকশন করব, যে কোনো একটা অংশ সিলেকশন করব, যে কোনো একটা পার্ট, ঠিক আছে, একটা পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব, দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। এখানে কারণ প্রশ্ন আছে সিলেকশন টুল এন্ড ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আরো? স্যার হ্যাঁ বলেন। একটু আর ওকে, তো সিলেকশন ডিরেক্ট সিলেকশন আমরা যখন পার্সিয়াল সিলেকশন করবো, আমি যে কোনো কিছু ড্রয়িং করি, যখন আমরা সম্পূর্ণরূপে সিলেকশন করব, তখন হচ্ছে আমাদের সিলেকশন টুল, এটা শর্টকাট হচ্ছে ভি। আর যখন আমরা কোনো একটা পয়েন্টকে, স্পেসিফিক একটা পয়েন্ট, এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই একটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই 4টা অ্যাঙ্কর পয়েন্টের যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করব, দ্যাট মিনস ডিরেক্ট সিলেকশন টুল তখন ইউজ করব। এখন ঠিক আছে, এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এন্ড সিলেকশন টুলের কাজ। যে কোনো একটা অংশকে সিলেক্ট করে আপনি এটাকে মুভ করতে পারবেন, একটা ওই অংশটাই মুভ করবে শুধুমাত্র, অন্য কোনোটা মুভ করবে না। ঠিক আছে, অন্য কোনোটা আর মুভ করবে না, অন্য কোনো পয়েন্ট মুভ করবে না যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আর সিলেকশন টুল দিলে ফুললি মুভ করবে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে ম্যাজিক কন্ট্রোল। আমি ম্যাজিক কন্ট্রোলে একটু কাজটা দেখাই আপনাদেরকে। আমি এখানে ছোট ছোট কিছু সার্কেল ড্রয়িং করি, এটাই বেটার হয়। ঠিক আছে, আপনারা একটু দেখেন। আমি র্যান্ডমলি কিছু সার্কেল ড্রয়িং করতেছি এবং কালার গুলো কিছু চেঞ্জ করব। হ্যাঁ, ছোট বড় বিভিন্ন রকম সার্কেল ড্রয়িং করলাম আমি এখানে। কালার গুলো কিছু চেঞ্জ করে দিই। সবগুলোতে স্ট্রোক অফ আছে, ফিল কালার অন আছে, ফিল কালার গুলো আমি চেঞ্জ করি। ইয়েলো দিলাম কিছু, তারপর সে দুইটা দুইটা দিলাম গ্রিন। ঠিক আছে, এটা গ্রিন করি, গ্রিন করলাম। এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দুইটা রেড করে দিলাম, এইটা রেড করে দিলাম, এই দুইটা রেড করে দিলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা আবার ইয়েলো করে দিলাম। বাকিগুলো যে কালার আছে সে কালারটা, ব্লু কালারটা। তো এখানে দেখেন কতগুলো কালার আছে, রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, ইয়েলো আছে। তো এই কালারগুলো আমার যদি মনে হয় যে আমি শুধুমাত্র ইয়েলো কালারগুলো চেঞ্জ করব, এখানে 4টা ইয়েলো কালার সার্কেল আছে, আমি ইয়েলো কালার সার্কেলগুলো চেঞ্জ করব। সো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে চেঞ্জ করে করে ইয়েলো থেকে ভায়োলেট করলাম একটা, আবার একটা সিলেক্ট করলাম, এইভাবে না করে আমি যদি একসাথে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ইয়েলোতে সিলেক্ট করি, দেখেন সবগুলো ইয়েলো সিলেক্ট হয়ে গেছে, যেগুলোর প্রপার্টিজ সেম। কারণ এখানে যদি স্ট্রোক থাকতো কোনোটাতে, তাহলে সেটা সিলেক্টেড হইতো না। দেখেন আমার যদি এখানে স্ট্রোক অন থাকে কোনোটাতে,
যখন আপনি ইয়েলো সিলেক্ট করবেন, ফিলের ইয়েলো সিলেক্ট হবে, স্ট্রোকের ইয়েলো সিলেক্ট হবে না। আমি একটু ইয়েলোর স্ট্রোক দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এই জিনিসটা একটু। এখানে রেডের সাথে আমি একটু জুম করি, এখানে স্ট্রোক দেওয়া আছে ব্ল্যাকের, আর এখানে স্ট্রোক কালার দেওয়া আছে ইয়েলো কালারের। তো আমি যদি ম্যাজিক অন টুল নিলাম, ইয়েলো সিলেক্ট করলাম, দেখেন ইয়েলো সিলেক্ট হয়েছে কোনগুলো, অল ফিল কালার গুলো চেঞ্জ সিলেক্টেড হয়েছে, এখানে ফিল কালারটা সিলেক্টেড হয়েছে, এখানে সিলেক্টেড হয়েছে, এখানে, বাট এখানে ইয়েলো আছে কিন্তু সিলেক্টেড হয় নাই। কেন সিলেক্টেড হয় নাই? কারণ এই কালারটা হচ্ছে স্ট্রোক কালার, এটা ফিল কালার না। ঠিক আছে? তো আমি এখন যদি ইয়েলোকে চেঞ্জ করি স্কাই ব্লু করে দিই, দেখেন ইয়েলো গুলো আমার স্কাই ব্লু হয়ে গেছে, বাট এখানে যে ইয়েলোটা সেটা হয়নি। কারণ কি? এটা ছিল স্ট্রোক, অনলি স্ট্রোক। তো স্ট্রোক যদি থাকে তাহলে স্ট্রোক গুলো চেঞ্জ করবে শুধুমাত্র। কেমনটা সেটা দেখেন, আমি সে কয়েকটা কয়েকটাতে আমরা স্ট্রোক দিলাম, স্ট্রোক দিলাম 3 পিক্সেল, স্ট্রোক দিলাম আমি আচ্ছা ইয়েলো কালারের স্ট্রোকে দিলাম, এখানে স্ট্রোক দেওয়া আছে দেখেন, গ্রিনে দেওয়া আছে, ব্লুতে দেওয়া আছে, এখানে সবগুলো ইয়েলো কালারের ইয়ে দিলাম আমরা, স্ট্রোক দিলাম 2 3 4। আচ্ছা দেখেন এখানে তিনটা কালারের মধ্যে স্ট্রোক দেওয়া আছে, রেড এর মধ্যে ইয়েলোর স্ট্রোক দেওয়া আছে, গ্রিনে দেওয়া আছে, স্কাই ব্লুতে দেওয়া আছে। এখন যদি ম্যাজিক কন্ট্রোল দিয়ে আপনি এই স্ট্রোক সিলেক্ট করেন, দেখেন আমি এখান থেকে কি সিলেক্ট করতেছি, স্ট্রোক সিলেক্ট করব আমি এখান থেকে, এই যে স্ট্রোকটা অনলি, বাট সিলেক্টেড হচ্ছে না। ঠিক আছে? যে আমার কোনটা সিলেক্ট হচ্ছে, আমি অনলি ফিল্ডটা সিলেক্টেড হচ্ছে, দ্যাট মিন্স স্ট্রোকটা এখানে ফোর সাবজেক্ট হয়ে যাচ্ছে, ও সিলেক্টেড হচ্ছে না। আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে কোনো স্ট্রোক সিলেক্ট করতে পারতেছি না। ঠিক আছে? আমি যতবারই চেষ্টা করতেছি তখনই কালার হচ্ছে না। আবার যখন ফিল কালার থাকতেছে, ফিল কালার সিলেক্ট করে স্ট্রোক সিলেক্ট হয় না। সো আপনি যখন এটা চেঞ্জ করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন কালারটা চেঞ্জ করতেছেন। ম্যাজিক কন্ট্রোল দিয়ে একই প্রপার্টিজের সবগুলো কালার সিলেক্টেড করা যায়, হ্যাঁ, যে কোনো একটাতে, বাট এটা অনলি ফিল কালারের জন্য প্রযোজ্য, কখনো স্ট্রোক কালারের জন্য এটা প্রযোজ্য না। কি সব মনে থাকবে? জি, মনে থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমি যেমন কালার গুলো চেঞ্জ করতেছি, প্রত্যেকটা কালার, আমি গ্রিন গুলো আছে গ্রিন গুলো চেঞ্জ করে দিই, অরেঞ্জ, অরেঞ্জ তো করছি একটা, তো ব্ল্যাক, যে কোনো কালার ইউজ করেন। সো যখন আমরা চেঞ্জ করব, মানে ম্যাজিক কন্ট্রোল দিয়ে কাজ করব, তখন আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমাদের সেম প্রপার্টি, এবং অবশ্যই সেটা ফিল কালার হওয়া লাগবে, নো স্ট্রোক কালার। এখন দেখেন একটা মজার জিনিস, আপনি ধরেন যে আর্টবোর্ডের এই কর্নারে একটা সার্কেল রাখছেন, কাজের ক্ষেত্রে রাখছেন কপি করে, হ্যাঁ, আপনার ওটা ওই সেম কালারের দরকার, কিন্তু আপনি ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করছেন, এটা সিলেক্ট করার পর এটার কালার আপনি চেঞ্জ করে ফেলছেন, আপনি এই কালারটা ইউজ করছেন, তারপর আপনি ভুলে গেছেন, আপনি পরবর্তীতে দেখতে পাচ্ছেন কি ব্যাপারে, আমি এখানে একটা রাখছিলাম স্কাই ব্লু কালার হয়ে গেছে রেড, কেন রেড হয়েছে? কারণ এই যে ম্যাজিক কন্ট্রোল দিয়ে আপনি রেড সিলেক্টেড করছেন। সো এইভাবে যদি আমি রেড সিলেক্টেড করে রাখি, বা যে কালারটাই রাখি না কেন আর্টবোর্ডের মধ্যে, এই ওয়ার্ক স্পেসের মধ্যে যেখানে থাকুক না কেন, ও যদি আনলক অবস্থায় থাকে এবং সেম প্রপার্টিজ শো করে, ওটা শো সিলেক্টেড হবে। তো সেক্ষেত্রে যদি কালার চেঞ্জ করতে চান, যে না এটাকে আমি এই কালারে রাখবো, এটাকে আমি রেড আছে রেডে রাখবো, আমি কালার চেঞ্জ করবো না, তখন এটাকে লক করে রাখতে হয়। তো লক করার অপশন হচ্ছে কন্ট্রোল 2, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলে হচ্ছে লক, আর কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে হচ্ছে আনলক, অথবা এখানে সিলেক্ট করার পর অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে লক, লক থেকে সিলেকশন, দ্যাট মিন্স শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল 2। এটা এখন লকড আছে, এটা আর মুভ করবেন না, এটা কোনো কাজও করবেন না, এটাকে আপনি সিলেক্টও করতে পারবেন না। এখন যদি আমি এই রেড গুলো চেঞ্জ করতে যাই, দ্যাট ইজ ম্যাজিক টুল নিলাম, সিলেক্টেড করলাম, দেখেন এইটা সিলেক্টেড হয় না। কারণ কি?
কারণ হচ্ছে এটা আবার লং অবজেক্ট। এখন দেখেন আরো একটা মজার জিনিস, আমার তো শুধু সিলেক্ট হওয়ার কথা কোনগুলো, রেড গুলো, তাই না? আমি তো চেঞ্জ করছি রেড গুলো, আমার অরেঞ্জ গুলো কেন সিলেক্টেড হয়ে আছে দেখছেন কি একটু কেউ? দেখেন এখানে অরেঞ্জ জি গুলো জি সিলেক্টেড জি হয়ে আছে, আমার তো সিলেক্টেড হওয়ার কথা রেড। আমি গ্রিন সিলেক্টেড করতেছি, তখন গ্রিন সিলেক্টেড হচ্ছে, আমি ব্ল্যাক করতে যাচ্ছি ব্ল্যাকের দিক যাচ্ছে বা গ্রে কালার হচ্ছে। বাট আমি যখন রেড সিলেক্ট করতেছি কিংবা আমি অরেঞ্জ সিলেক্ট করতেছি তখন আমার রেড অরেঞ্জ দুইটাই সিলেক্টেড হচ্ছে। এবং সিলেক্টেড হচ্ছে মাল্টিপল কালার সিলেক্টেড হলে কিভাবে বুঝবেন? এখানে ফিল কালার দেখবেন যে একটা হট সাইন দেয়া আছে, হট সাইন দেয়া আছে মানে আপনার মাল্টিপল কালার সিলেক্টেড আছে, একের অধিক। যদি সেম কালার সিলেক্টেড থাকতো তাহলে এখানে কালার শো করতো, বাট এখানে যখন মাল্টিপল কালার থাকবে তখন এখানে হট হট সাইনটা, এই কোশ্চেন মার্কটা থাকবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই। সো দাদা ম্যাজিক টুল দিয়ে মাল্টিপল কালার সিলেক্ট করেন কিভাবে আরেকবার যদি দেখাই দেন। দেখাচ্ছি তো ভাইয়া, ম্যাজিক টুলে আছি আমি এখনো। তো ম্যাজিক টুলে এইখানে যখন সিলেক্টেড করলাম তখন দেখেন রেড এর সাথে সাথে অরেঞ্জও সিলেক্টেড হয়ে গেছে, এখানে কালার শো করতেছে যে এখানে ভিন্ন ধর্মী কালার আছে। তো আমি এখন চেঞ্জ করে দেবো, সবগুলোকে আমি ভায়োলেট করে দিলাম, দেখেন এখন একসাথে সবগুলো চেঞ্জ হয়ে গেল। আমার যেগুলো অরেঞ্জ ছিল সেগুলো চেঞ্জ হয়েছে, আমার যেগুলো রেড ছিল সেগুলো চেঞ্জ হয়েছে, যেগুলো লাইট অরেঞ্জ ছিল সেগুলো চেঞ্জ হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে যখন আপনি রেড কিংবা এখানে অরেঞ্জ সিলেক্টেড করতেছেন তখন সেই কালারটা, ওই অরেঞ্জ কালারটা, রেড কালারটা এবং অরেঞ্জ কালারটা খুব কাছাকাছি কালার হওয়ার কারণে ওটা ম্যাজিক কন্ট্রোল ডিটেক্ট করতেছে সেম কালার হিসেবে, যেটা আপনাদের কাজ করার সময় প্রায় সময়ই হবে। যে ম্যাজিক কন্ট্রোলটা অনেক সময় এখানে করবে যে সেম কালারের সবগুলো নেবে, এক্স্যাক্টলি সেম না হলেও অনেক সময় ডিটেক্ট করে, কাছাকাছি মানের কালার থাকলে তখন ডিটেক্ট করে ফেলে। তখন আপনি যখন চেঞ্জ করতে যাচ্ছেন কালার তখন আপনার ডিজায়ার রেজাল্ট আপনি তখন নাও পেতে পারেন। ঠিক আছে, তো শিফট কি ধরে ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা একটা করে সিলেক্ট করাই বেটার যদি পসিবল হয়। ঠিক আছে, তো আমরা আনলক করে ফেলি এটাকে, এটা কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়ে যাবে। কন্ট্রোল অল্টার 2 দিলাম, আনলক হয়ে গেল। আমি এখন এগুলো ডিলিট করে দিই, আমার দরকার নেই, আবার যখন দরকার হবে তখন নিব। সো আমরা দেখলাম ডিরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল, ম্যাজিক অন টুল। আরেকটা টুল দেখবো আমরা, পেন টুল। ঠিক আছে, আমরা পেন টুলটা দেখবো, এটা আমাদের খুব বেশি ব্যবহৃত হবে। পেন টুল দিয়ে আপনারা যে কোনো শেপ ড্রয়িং করবেন, যে কোনো কিছু ড্রয়িং করতে পারবেন। আর পেন টুলের মধ্যে আরো কয়েকটা টুলস আছে খুব মজার, সেই টুলস গুলো দেখবেন, অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্গর পয়েন্ট, তারপর কনভার্ট অ্যাঙ্গর পয়েন্ট, সবগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, তো আমরা পেন টুল নিলাম। পেন টুল হচ্ছে কলম, আপনারা কলম দিয়ে যেমন লেখেন তেমনই কলম দিয়ে লিখতে পারবেন। তো লেখার সময় বা ড্রয়িং করার সময় যে কোনো শেপ ড্রয়িং করেন, যে কোনো পাথ ক্রিয়েট করেন, আর যা ইচ্ছে তাই ড্রয়িং করেন না কেন, পেন টুল দিয়ে সবকিছুই ড্রয়িং করা সম্ভব। ফটোশপ, ইলাস্ট্রেটরে সব কাজ করা সম্ভব শুধুমাত্র পেন টুল দিয়ে। সে আমি এখানে ক্লিক করলাম। প্রথম ক্লিকটা আপনি যেখানে করবেন সেটা হচ্ছে আপনার ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট। এইটা আমি ক্লিক করছি, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট। এখন এখানে আমার ফিল কালারটা অন আছে, স্ট্রোক কালারটা অফ আছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাবেন টুলবারে উপরেও দেখতে পাচ্ছেন ফিল কালারটা অন আছে, স্ট্রোক কালারটা কি আছে, অফ আছে। তো স্ট্রোক কালার যদি অফ থাকে, ফিল কালার অন থাকে, আমি যখন কোনো কিছু ড্রয়িং করব তখন দেখবেন এখানে দুইটা ক্লিক করছি, একটা লাইন তৈরি হচ্ছে, কিছু আসে নাই। বাট আমি সেকেন্ড লাইন ক্লিক করার সাথে সাথে এটা ফিল হয়ে যাবে। এটা কিন্তু ফিল না, অরিজিনালি এখানে ফিল নাই, কারণ আমি এখানে ফিল কালার ইউজ করতেছি তাই এটা এমন ফিল দেখাচ্ছে, বাট এটা ফিল না, এখানে কোনো ক্লোজ পাথ নাই। ঠিক আছে, এখানকার পাথ কতটুকুটা এই পর্যন্তই শেষ, এখানে কোনো ফিল নাই। এইটা হচ্ছে আপনাদের যদি ফিল কালার অন থাকে। আর যদি স্ট্রোক কালার অন থাকে তাহলে কেমন দেখাবে, জাস্ট টগল করে দিলে দেখতে পাবেন, স্ট্রোক কালার থাকলে এমন দেখাবে। এখন যদি আমি ড্রয়িং করি পেন টুল দিয়ে, সে এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, আমি এখন স্ট্রোক কালার আছে অনলি, আমার স্ট্রোক কালার দিয়ে আমি ড্রয়িং করবো। স্ট্রোক কালার দিয়ে ড্রয়িং করতেছি, ক্লিক করলাম, সে আমি মুভ করলাম,
মুভ করার সাথে সাথে দেখেন দুইটা এজ হ্যান্ডেল তৈরি হয়েছে, এই যে এটা একটা এজ হ্যান্ডেল, এইটা একটা এজ হ্যান্ডেল, এই দুইটা এজ হ্যান্ডেল দিয়ে আপনি পুরো এই যে মুভটা করছি আমি এটাকে কন্ট্রোল করতে পারবেন পরবর্তীতে, ঠিক আছে। এবং এখানে যে শেপ, মানে আমরা যখন ফিল কালার অন রাখছিলাম তখন একটা অ্যানোয়িং চলে আসতেছিল যে আমি একটা ড্রয়িং করতে যাচ্ছি, সে ড্রয়িং এর মধ্যে অন্য কিছু অন্যরকম চলে আসছে, বাট এখানে যখন ফিল কালারটা অফ থাকবে তখন এই কাজটা হবে না। সে আমি এখানে ড্রয়িং করি, একটু দেখি কি অবস্থা দাঁড়াই। সে এখানে আমি একটা ড্রয়িং করে ফেলছি, দেখেন সুন্দর করে। এখানে দুইটা এজ হ্যান্ডেল আছে, আপনি এই এজ হ্যান্ডেল দিয়ে এটাকে মুভ করতে পারেন বা ছোট মানে যে কোনো কিছুই করতে পারবেন আপনি, ঠিক আছে। যে এখানে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল অ্যাড করি, ডিরেক্ট সিলেকশন টুল আমার যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে আমার দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে আমি সিলেক্ট করলাম, কিংবা আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে সিলেক্ট করবো, এখানে না এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে আপনি এটা দিয়ে মুভ করতে পারবেন আপনার ইচ্ছা মতো জায়গায়। এই যে এটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট, আমি চাইলে এটাকে কম্প্রেস করতে পারি, আমি চাইলে এটাকে বাড়াই দিতে পারি, আমি চাইলে স্ট্রেট লাইনে নিতে পারি, আমার ইচ্ছা। এটা এটা আপনি, আমার ইচ্ছা বলতে কি আপনি যিনি ডিজাইন করবেন তার ইচ্ছা এটা, ঠিক আছে, তিনি কোথায় রাখতে সে মানে পছন্দ করবেন, ঠিক আছে। আপনি চাইলে কম বেশি করতে পারেন এটা, দেন একটু কম বেশি করছি আমি, দেখতে আগের চাইতে একটু বেটার লুক মনে হচ্ছে, ঠিক আছে। রাউন্ড শেপটা একটু, তো এভাবে আপনারা সুন্দর করে অনলি যখন পেন টুল নিয়ে কাজ করবেন চেষ্টা করবেন যে স্ট্রোক কালারটা নিয়ে কাজ করার, ফিল কালারটা অফ করে রেখে অনলি স্ট্রোক কালার দিয়ে কাজ করার চেষ্টা করবেন আপনারা যে কোনো কিছু। হ্যাঁ, এটাকে এখন ফিল করে নিতে পারবেন কিভাবে, জাস্ট সিলেক্টেড আছেই, সিলেকশন টুল দিবেন, সিলেক্ট করবেন, জাস্ট এখানে টগল করে দিবেন, হয়ে গেছে। এখানে আমাদের ফিল হয়ে গেছে, চলে আসছে। হয়তো বা স্ট্রোকে অনেক সময় স্ট্রোক কালার নিয়ে আপনার ভালো লাগবে না, কিন্তু স্ট্রোক কালার নিয়ে কাজ করলে সুবিধা কি আপনার দেখতে সুবিধা হয়, বোঝা যায়। আর ফিল কালারটাতে একটু প্রবলেম, তবে এই ক্ষেত্রে এই ড্রয়িং এর ক্ষেত্রে শুধুমাত্র, অন্য কোনো ক্ষেত্রে না। সো আমরা পেন টুল দিয়ে যে কোনো কিছু ড্রয়িং করব, পেন টুলের সাথে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আপনারা কোনোখানে যদি এডিট করতে চান সে ডিরেক্ট সিলেকশন টুল দিলাম, আমি এই অংশটাকে একটু এডিট করবো, এই অংশটাকে একটু বাড়াবো, তো বাড়ানোর জন্য আমার কাছে কোনো অপশন পাচ্ছি না, আমি আমি যদি অংশটা বাড়াইতে যাই তো এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে, না আমি সেটা চাচ্ছি না, যাচ্ছি এমন শেপ রেখে এটাকে কিভাবে বাড়ানো যায়, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই যে পেন টুল একটু ক্লিক করে হোল্ড করবেন, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, তারপর আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল বা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি, ক্লিক করার পর এখানে অ্যাড করলাম একটা পয়েন্ট, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করার পর শুধুমাত্র আমি যদি এটাকে টান দিই, দেখেন শুধুমাত্র এই অংশটাই বড় হচ্ছে, অন্য কোনো অংশটা কি হচ্ছে, স্টেবল পজিশনে আছে। সো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার মাধ্যমে আমি এই কাজটা করতে পারলাম। এখন যদি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিই তাহলে কি হবে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম, তাহলে আমার শেপটা কেমন এমন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি মনে করি যে না আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো না, আপনি যদি এখানে ডিলিট করি ডিলিট করতে পারেন, আবার কেটে যাবে, আমি যেখানে খুশি সেখানে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল আমরা অলওয়েজ ইউজ করতেছি, যে কোনো পয়েন্টকে নিয়ে আপনি চাইলে কনভার্ট করতে পারেন, যে বড় করতে পারেন, ছোট করতে পারেন। আপনি যদি মনে করেন যে গোল করবো, আপনি একটা সার্কেল ড্রয়িং করবেন, তো এইটুকুটা বুঝতে পারছেন আপনারা, আই থিঙ্ক সবাই বুঝতে পারতেছেন। এই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি যে কোনো কিছুকে কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে এই তিনটা টুল নিয়ে, তিনটা টুলস নিয়ে?
সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, কোনো প্রশ্ন নেই। ওকে, কয়টা বাজে? 11:40। একটু ব্রেক নেই, দাদা হ্যাঁ? আমরা বিকেলবেলা ব্রেক। যাই হোক, আমরা পেইন টুলটা দেখলাম। এইটা আমরা যে কোনো শেপ ড্রয়িং করতে পারবো, স্ট্রোক নিয়ে ড্রয়িং করতে পারবো, ফিল কালার দিয়ে ড্রয়িং করতে পারবো। ঠিক আছে, তারপর আছে কার্ভেচার পেন টুল। এটা পেন টুল, আর পরেরটা হচ্ছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলের কাজটাও পেন টুলের মতো, কিন্তু একটু আলাদা। কার্ভেচার যেহেতু এটা এটা হচ্ছে আপনার রাউন্ডেড শেপ তৈরি করবে, মানে একটা কার্ভ তৈরি করবে। এই যে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি যদি এটাকে মুভ করেন বা ছেড়ে দেন, তারপরে দেখবেন যে মুভ করতে পারতেছেন আপনি। ক্লিক করার পর ছেড়ে দিয়ে আপনি এটাকে মুভ করতে পারতেছেন। আপনি যে পাশে নেবেন, সে আমি এই পাশে নিব, তাহলে আমি এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, এখানে আমি আবারও মুভ করতে পারতেছি। ঠিক আছে, আমি যদি মনে করি যে না আমি এখন পেঁচায় এই পাশ দিয়ে নিব, তাহলে আমি এখানে একটা মুভ করলাম, দেখেন এই যে কার্ভ তৈরি হচ্ছে প্রত্যেকটা। আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে নিব, সে এইভাবে। ঠিক আছে, আপনি আপনার মতো করে মুভ করতে পারবেন এটাকে। আপনি যদি মনে করেন যে না আমি এই পেঁচায় নিব, এই যে পেঁচায় চলে আসতেছে, আপনার মতো করে আপনি এটা নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কার্ভেচার পেন টুলের কাজ। আপনি কোনো রাউন্ড শেপ তৈরি করেন বা যে কোনো শেপ তৈরি করতে যাবেন, তখন এটা দরকার হবে। তো যারা পেন টুল ভালোভাবে বুঝতে পারবেন, তাদের কার্ভেচার পেন টুল হয়তো বা লাগবেই না, কখনো ইউজ করার দরকারই নেই, কারণ পেন টুল দিয়ে আপনি এই কাজটা ইজিলি করতে পারবেন, যে কোনো কাজই করতে পারবেন। তারপর আছে স্যার টাইপ টুল। এটা হ্যাঁ, ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড। লিসো টুলের মতো, মানে ফ্রি হ্যান্ড এটা, হ্যাঁ মানে যেভাবে সেভাবে বাঁকানো যাবে। হ্যাঁ, এই যে পেন টুল দিয়ে ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো ওকে, পেন টুল দিয়ে আপনি করতে পারবেন, এটা ইচ্ছা মতো বাঁকাইতে পারবেন। বাঁকানোর পর আপনার যদি মনে হয় যে না আমি এতটুকু বাঁকাইছি, সে আমি এতটুকু বাঁকাইছি। ঠিক আছে, আমি এখানে দিলাম, এটা আমি এখন সিলেকশন টুলে ক্লিক করলে এটাই পর্যন্ত শেষ হয়ে যাবে। এটা বিগিনিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট হয়ে গেছে। দেখেন আমি এটা বড় করছি, আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, তো কিবোর্ড থেকে শিফট প্রেস করে ছোট করলাম। ছোট করার পর আপনার মনে হচ্ছে এই কার্ভটা আমি আরেকটু বড় করব, তো আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলেন। দেখেন এই যে এই এজ হ্যান্ডেলটা পাচ্ছেন, এটা দিয়ে আপনি চাইলে এটাকে মুভ করতে পারবেন আবার। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না, আমি এটা এই পাশটা ফ্ল্যাট নিব, এই পাশটা ঠিক রাখবো, তাও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এই পাশটা আরেকটু বড় করবেন, ছোট করবেন, এই পাশটা ইচ্ছা মতো আপনি মুভ করতে পারবেন। এটাও কাজ করার শেষেও পারবেন আপনি। আপনি যদি মনে করেন যে এটা আমি ছোট করে দেবো, একেবারে ছোট করে দেবেন, সে এটা ফ্ল্যাট হয়ে গেল। কিন্তু ফ্ল্যাট হচ্ছে না, আপনি মনে হচ্ছে না একটু বড় করবো, তাহলে আরো একটু বড় করেন। দেখেন আপনার এটা এখান থেকে শুরু হয়েছে, এখানে বেশি কার্ভ হয়ে গেছে। ইচ্ছা মতো জাস্ট এই এজ গুলো দিয়ে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, পেন টুল দিয়ে। তো আপনারা পেন টুলটা খুব ভালোভাবে ব্যবহার করবেন, যে পেন টুলটা যত যে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন পেন টুলটা, যত এক্সপার্ট হতে পারবেন পেন টুলে, আপনি ডিজাইন করে তত মজা পাবেন। যে কোনো ডিজাইন আপনি পেন টুল দিয়ে করতে পারবেন, যে কোনো শেপ ড্রয়িং করতে পারবেন। তারপর আছে টাইপ টুল। টাইপ টুলের মধ্যে অনেকগুলো টুল আছে। এরিয়া টাইপ টুল, এগুলো পরে দেখবো। টাইপ মানে পাথ টুল, এটাও পরে দেখবো। ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এগুলো আমরা লোগো বানাবো আস্তে আস্তে, তখন আমরা দেখবো। তো টাইপ টুলের কাজ হচ্ছে, টাইপ টুল নেবেন, একটা ক্লিক করবেন, তাহলে এই যে লরেম ইপসাম এই লেখাটা উঠবে। এই লরেম ইপসাম লেখাটার মধ্যে থেকে আপনি এটাকে লিখতে পারবেন। ঠিক আছে, এটাকে কেটে দিয়ে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। এখানে অপশন বারে দেখেন, এখানে ফন্ট ক্যারেক্টার শো করতেছে, ক্যারেক্টার প্যানেল থেকে সবকিছু চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করা যায়। কোথায় ছিলাম আমরা? এখানে লরেম ইপসাম মধ্যে লেখা, এখানে টেক্সট টাইপ টুল দিয়ে আমরা যদি লিখবো, কোনো কিছু লিখতে চাই, তো এই অপশন বারের মধ্যে দেখেন এখানে কোনো কিছু, মানে কিছু জিনিস অ্যাড হয়ে গেছে। একটা অপাসিটি 100%, এটা হচ্ছে ভিজিবিলিটি কতটুকুটা, এটা আমি দেখাইছিলাম আগের দিন। তারপর ক্যারেক্টার প্যানেলটা অ্যাড হয়েছে। ক্যারেক্টার প্যানেলের মধ্যে আমাদের কোনো ফন্ট কি চেঞ্জ করব, আমরা টাইপটা বড় হাতের অক্ষরে লিখবো না ছোট হাতের অক্ষরে লিখবো, গ্যাপ কতটুকু দিব, সবগুলো একটু দেখাই। তারপর এই যেখানে এটা হচ্ছে ফন্টের নাম। ঠিক আছে, কোন ফন্ট দিয়ে লিখবেন আপনারা, কারণ এখন অনেক স্টাইলিশ ফন্ট পাওয়া যায়। ঠিক আছে, এক এক ফন্ট দেখতে এক এক রকম। যেমন আমি এখানে কিছু ডিফল্ট ফন্ট ইউজ করি, দেখেন কেমন দেখা যায়। সেম লেখাটাই আমি যদি এই
বেবাস বা বেবাস নিউ দিয়ে লিখি তাহলে এমন দেখা যাবে। যদি আমি বেবাস নিউ দিয়ে না লিখে আমি যদি মনে হয় যে না আমি বেবাস নিউ দিয়ে লিখবো না, আমি রিসলভ দিয়ে লিখবো, তাহলে আমি রিসলভ দিয়ে লিখতে পারি। রিসলভ দিয়ে লিখলে আমার এমন দেখাবে। ঠিক আছে, যদি রিসলভে অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে, যদি আমার মনে হয় যে না ইম্প্যাক্ট দিয়ে লিখবো, দেখি আমার ইম্প্যাক্ট ইনস্টল দেয়া আছে কিনা। নো, আছে। এই ফন্টটা অনেক সুন্দর একটা ফন্ট, বোল্ড ফন্টের মধ্যে ইম্প্যাক্ট, অনেক সুন্দর ট্রেন্ডি একটা ফন্ট। দেখেন লেখাটা এমনিতে দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো এই টাইপের ফন্ট আমার যদি মনে হয় যে না এখানে ইম্প্যাক্ট আমার ভালো লাগতেছে না, এটা ফন্ট নেম, কিন্তু আপনাদেরকে আমি ফন্ট দিয়ে দেবো, আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, আপনারা সবাই ফন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আমার মনে হলো যে আমি এখানে একটু কার্সিভ অক্ষরে লেখার চেষ্টা করি। ঠিক আছে, তো আমরা একটু কার্সিভ ফন্ট গুলো খুঁজে বের করে দেখি। একটা ফন্ট আছে, এই যে এটা হচ্ছে কার্সিভ ফন্ট, সিগনেচার ফন্ট বা হ্যান্ড রাইটিং ফন্ট। এই লেখাটা এরকম। তো সবসময় এক ফন্ট ব্যবহার করা যায় না, লোগোর ক্ষেত্রেও একই ফন্ট ব্যবহার করা যায় না। আমরা বিভিন্ন ধরনের লোগো তৈরি করার সময় বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করব। ঠিক আছে, যদি কোনো ক্লাসিক লোগো তৈরি করি তখন সেখানে ক্লাসিক ফন্ট, যদি কোনো কসমেটিক্স বা ফেমিনিন লোগো মানে মেইলি লোগো বলে যেটাকে আর কি, ঠিক আছে, বিউটি বিউটি লোগো, সেই বিউটি লোগো তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে তখন এই টাইপের ফন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, বিউটি লোগো যদি তৈরি করেন মানে কসমেটিক্স বা বিউটি। তারপর এটা আছে এলটি স্ক্রিপ্ট, এলটি না এলএস, এলএস স্ক্রিপ্ট। এই ফন্ট অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ফন্ট, সিগনেচার ফন্ট। সিগনেচার লোগো তৈরি করার সময় এই ফন্ট ইউজ করা হয়, বা সার্টিফিকেটের সময়, সার্টিফিকেট লেখার সময় এই ফন্ট ইউজ করা হয়। অনেক সুন্দর একটা ফন্ট। ঠিক আছে, তো আপনার যদি মনে হয় যে ভিনটেজ টাইপের আমরা লোগো ব্যবহার করব, ভিনটেজ লোগো, তাহলে আমাদের ভিনটেজ লোগো সময় আমরা ভিনটেজ লোগো ফন্ট ব্যবহার করব। সেখানে লেজেন্ডারি ফন্ট, এই ফন্টটা অনেক সুন্দর। ঠিক আছে, দেখতে অনেক সুন্দর। এগুলো ডিফল্ট আছে, আপনাদেরকে সবগুলোই পেয়ে যাবেন, আপনারা কোনো প্রবলেম নাই, আমি দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, কিছু কিছু ডাউনলোড করতে হবে আপনাদেরকে, আপনারা সেগুলো ডাউনলোড করার জায়গাও দেখাই দেবো কোথা থেকে ডাউনলোড করবেন। তো এটা হচ্ছে ফন্ট। তারপর হচ্ছে ফন্টের স্টাইল। এখানে একটাই ফন্ট আছে, এখানে যদি আমি ল্যাটো ইউজ করি, সে ল্যাটো ইউজ করলাম, দেখেন এটা অনেক থিন। এখানে থিন থেকে আমি চাইলে রেগুলার টু বোল্ড, তারপর মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, হেভি, ব্ল্যাক। ব্ল্যাক হচ্ছে সবচেয়ে বেশি মানে বোল্ড আর কি, সবচেয়ে বেশি মোটা হয়ে থাকবে ব্ল্যাকটা। তারপর ইটলিক চাইলে ইটালিক নিতে পারি। প্রত্যেকটা ভার্সন আমি নিতে পারবো এখান থেকে ইচ্ছা মতো। ওকে, এটা ফন্ট স্টাইল, ফন্ট নেম, ফন্ট স্টাইল। ওকে, তারপর এটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে আছে 12 পিটি দেয়া আছে, আপনারা অলমোস্ট 1300 পিক্সেল পর্যন্ত দিতে পারবেন। এখানে সম্ভবত 1296 পর্যন্ত নেই, 1296 পর্যন্তই নিবে। এখানে আমার ফোনটা 1296 নিলে কত বড় হয়। তো যাই হোক, আমার অনলি 12 দেয়া ছিল, আমি 1296 দিয়ে দিছি যেখানে। তো এটা, তারপরে তো আরেকটু কিছু জিনিস দেখাই আপনাদেরকে। এই ফন্টটা এটা থাক, বললাম সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে 64,000% পর্যন্ত জুম করা যায়। আপনাদেরকে গত ক্লাসে আমি বলছিলাম ভেক্টর এবং রাস্টারের পার্থক্য। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর ফাইল। দেখেন এখানে মাত্র 12 পিটি দেয়া আছে, 12 পিক্সেল দেয়া আছে, 12 পয়েন্ট দেয়া আছে। এটাকেও যদি আপনি 64,000 পর্যন্ত জুম করেন, এই যে এই কর্নারে আমার মাউস কার্সর আপনারা দেখতে পাচ্ছেন, এই কর্নারে দেখবেন জুম সাইজটা দেখা যায়। ঠিক আছে, নামের সাথেও জুম সাইজটা দেখা যায়। আনটাইটেল 3 আর্টবোর্ডের নাম, তারপরে জুম সাইজ দেওয়া আছে 48,000, 4800, 12,750, 25,000, 34,051, 64,000%। এই 64,000%ও আমি দিছি, তারপরও আমার এখানে কর্নারে কোনো পিক্সেল বের হয়ে যায় নাই। কোনো পিক্সেল বের হয়েছে? কর্নারটা কি শার্প আছে, তাই না? এটা হচ্ছে আমার ভেক্টর ফাইল। এটা যত ছোট হোক না কেন, এটা যদি আরো ছোট থাকে, সে খুব ছোট, এতটুকু আছে, ফন্ট সাইজ আছে 1 পিক্সেল, 1 পিক্সেলই দিব, 1 পিক্সেলও দিলাম। তাও যদি আপনি এটাকে জুম করেন, জুম করে প্রিন্ট করেন, এই যে 64,000% পর্যন্ত আমি জুম করছি, কর্নারে কোনো কিছুই আসে নাই। ঠিক আছে, আসবেও না, কারণ এটাই হচ্ছে ভেক্টরের মজা।
ভেক্টরের মজাটাই এখানে, ঠিক আছে। আর যদি রাস্টার হইতো তাহলে এখন পিক্সেল বের হয়ে যাইতো। কেমন পিক্সেল বের হতো আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, ফাইলটা একটু সেন্ড করে দিই, পিএসডি তো আছে। ইলাস্ট্রেটরে আপনারা, মানে ইলাস্ট্রেটরের মজাটাই এখানে। ইলাস্ট্রেটরে আপনারা ইচ্ছা মতো জুম করতে পারবেন, আপনারা ভেক্টর ফাইল দিতে পারবেন, প্রিন্ট করার জন্য এটা বেস্ট। আর যদি রাস্টার ইমেজ হয়, যে আমি যদি রাস্টার ইমেজ ওপেন করি এখানে থেকে, আমি ডেস্কটপে আসলাম, সে আমার এখানে কিছু লোগো কনসেপ্ট দেয়া আছে। হ্যাঁ, আমি একটু ফাইলগুলো ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ফাইলটাই ওপেন করি। আচ্ছা, দেখি এটা রাস্টার ইমেজ আছে। হ্যাঁ, এখানেই ওপেন করি। ওপেন করে বোঝা যাচ্ছে না এটা ছোট লোগো কোনটা আছে সবচেয়ে। দিতে পারেন অথবা করা যায় টুলস, মিডিয়াম, লোগো। এখান থেকে লোগো আমরা একটু দেখি, রাস্টার ইমেজটা কোন থেকে দেখায়। যখন হাই কোয়ালিটি ইমেজ খুঁজি তখন পাই না। এখন সব হাই কোয়ালিটি ইমেজ, লো কোয়ালিটি কোনো ইমেজ খুঁজে পাচ্ছি না, সব হাই কোয়ালিটি ইমেজ। ফটোশপ ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ভেক্টর ফাইল, যত জুম করে না কেন কোনো প্রবলেম করবে না। অথচ এই ফাইলটা যদি আমি সেভ করে দেখাচ্ছি, এটাকে সেভ করি আমি, ওটা কোথাও খুঁজে না বেড়াই, এটাকে এক্সপোর্ট, ডেস্কটপ, এক্সপোর্ট দিলাম। সেম ফাইলটা আমি আবার ওপেন করলাম এখানে, ঠিক আছে। আমি সেম ফাইলটা ওপেন করছি, এখানে এই যে লরিং সাম লেখাটা লেখা আছে দেখেন, সেম লেখাটা আমি বের করছি না, বের করার পর লেখা লেখা দেখেন। এখন দেখেন এটা হচ্ছে রাস্টার ইমেজ। এখন ওটা আমার যতক্ষণ এখানে ছিল ইলাস্ট্রেটরে ছিল ততক্ষণ ভেক্টর ফাইল ছিল, আমি যখন এটাকে জেপিজি করে বের করে নিয়েছি তখন এটা রাস্টার হয়ে গেছে। এই যে এই ডট গুলো দেখতে পাবেন রাস্টার ইমেজের ক্ষেত্রে, এই যে ডট গুলো দেখতে পাচ্ছেন, এই ডট গুলো দেখতে পাবেন, এগুলো হচ্ছে পিক্সেল, এগুলো হচ্ছে পিক্সেল, এগুলো, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই এক একটা পিক্সেল বা এক একটা ডট। এই যে এগুলো প্রত্যেকটা এক একটা ডট বা প্রত্যেকটা এক একটা পিক্সেল। আমার এখানে ফটোশপ ওপেন হয়েছে, আমি একটু ফটোশপ থেকে দেখাই দিই আপনাদেরকে, আপনারা তো ক্লিয়ার হয়ে যাবেন আর একটু ভালোভাবে তাহলে। ভাই আমি লিভ নিচ্ছি, আমার ইলেকট্রিসিটি চলে গেছে তো কাজের মাঝে। আচ্ছা, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এখানে দেখেন ফাইলগুলো আমি যদি ইউজ করি, আমি এরিয়াল ফন্ট ব্যবহার করছি, সেম 12 সাইজের বা সেম ফন্টটাই ওখানে যে লেটো ইউজ করছি, আমি এখানেও লেটো ইউজ করব 12। আমি সেম ফন্ট ইউজ করলাম, ঠিক আছে, লেটো রেগুলার ইউজ করলাম। লেটো, আর একটু পার্থক্যটা বলেন তাহলে বুঝতে পারবেন। দেখেন সেম ফন্ট, ফন্ট সাইজটাও সেম করে দিই তাহলে বেটার হয় আর কি। ওখানে ছিল কত, 12 ছিল না, 12 করে দিলাম এখানেও। ওকে, এখানেও 12 পিক্সেল দিছি, ইলাস্ট্রেটরও আমি লিখছি 12 পিক্সেল, এটা আমার দরকারই নাই আর, এটা ডিলিটেড।
এটা আমার দরকার নেই। এখানেও 12 পিক্সেল দিয়ে লিখছি, তাই না? আর্টবোর্ডও সমান, এখানেও লিখছি 12 পিক্সেল, ফটোশপেও লিখছি 12 পিক্সেল, সেম ফন্ট সেম সাইজ। এখানে দেখেন কি দেখতে পাচ্ছেন, এই যে ডট দেখতে পাচ্ছেন না, এই রেক্ট্যাঙ্গুলার বক্স গুলো, এগুলোর নাম হচ্ছে ডট বা পিক্সেল, এগুলোই হচ্ছে পিক্সেল। এখানে কি হয়েছে, পিক্সেল গুলো শো করতেছে, এটা বিটম্যাপ ফাইল, এটা রাস্টার ফাইল তৈরি হয়েছে এখানে। অথচ ইলাস্ট্রেটরে যখন দেখলেন আপনি, কত সুন্দর, এখানে কর্নারেও কোনো তৈরি হয়নি, কোনো কর্নারেও তৈরি হয়নি, যেমনটা নিছেন আপনার ছোটতেও যেমন দেখা যাচ্ছে, আপনি যত ইচ্ছা তত জুম করেন সেম দেখা যাবে। এটাই হচ্ছে রাস্টার এন্ড ভেক্টরের পার্থক্য। যখন আপনি প্রিন্ট করতে যাবেন, যখন এই ফাইলটা প্রিন্ট করবেন, তখন আপনার ভালো আসবে না প্রিন্টিং এ, কিন্তু যখন আপনি এই ফাইলটা প্রিন্ট করবেন তখন আপনার ফাইলটা খুব সুন্দর আসবে। এই জন্যই যখন প্রিন্টিং এর জন্য কোনো কাজ চাই তখন উল্লেখ করে দেয় ভেক্টর ফাইল দেয়া লাগবে। এটা হচ্ছে ভেক্টর ফাইল, ঠিক আছে? এটাকে যদি আমি এআই মোডে সেভ করি তাহলে এটা হচ্ছে ভেক্টর ফাইল হবে। তো আমরা টাইপ টুল দিয়ে কোনো কিছু লিখি কিংবা কোনো কিছু সেভ ড্রয়িং করি, যাই করি না কেন, আমরা ইলাস্ট্রেটরে যখন রাখবো, এটাকে যখন আমরা এআই ফরম্যাটে সেভ করব, ভেক্টর ফাইল এআই বা ইপিএস ফরম্যাটে যখন সেভ করব, বাট আমি যখন সেটাকে পিএনজি বা জেপিজি আকারে সেভ করতেছি তখন সেটা আর ভেক্টর ফাইল থাকতেছে না, তখন সেটা হয়ে যাচ্ছে কি রাস্টার ইমেজ। সেই রাস্টার ইমেজটা আপনার যে প্রিন্টিং এর জন্য খুব বাজে দেখা যাবে, তারপর রেজুলেশন যদি একটু কম হয় তখন আপনার পিক্সেল গুলো শো করবে, দেখতে ভালো লাগবে না। কিন্তু ভেক্টর ফাইলের ক্ষেত্রে এসব ঝামেলা নেই, আপনার রেজুলেশন যত ইচ্ছা তত হোক, 72 হোক না 300 হোক না 600 হোক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তার সাইজটা কত ছোট হোক বা বড় হোক, রেজুলেশন এখানে কোনো ডিপেন্ড করবে না। ছোটতে মানে যতই, এখানে দেখেন আপনি 1 পিক্সেল দিয়েও যতটুকু দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে 1000 পিক্সেল দেন তাও সেম কোয়ালিটি দেখতে পাবেন। বা জুম করে দেখেন কিংবা প্রিন্টিং করেন, যত বড় ইচ্ছা, আপনি যদি বিলবোর্ডে ওটাকে প্রিন্ট করেন তাও এটা একটা পিক্সেলও লস করবে না। বাট ফটোশপ থেকে আপনি যদি সেভ করে প্রিন্ট করতে যান তখন ওখানে বিটম্যাপ ফাইল তৈরি হচ্ছে বা রাস্টার ফাইল তৈরি হচ্ছে, তখন সেটা প্রিন্টিং এর জন্য আপনি করতে পারতেছেন না, ঠিক আছে? তো এই জিনিসগুলো মনে রাখতে হবে আপনাদেরকে। কাজ করতে করতে আপনারা ওর সাথে অভ্যস্ত হয়ে যাবেন অবশ্যই, রাস্টার এবং ভেক্টরের পার্থক্য। তারপরে টুলস আছে লাইন সেগমেন্ট টুল, এটা দিয়ে একটা লাইন ড্রয়িং করা যায়। দেখেন লাইন যে কোনো পাশে লাইন ড্রয়িং করতে পারবেন আপনি। প্রথমে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর টান দিবেন, তাহলে লাইন ড্রয়িং হবে। কিবোর্ড থেকে শিফট প্রেস করলে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট করে, ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতেছে এটা, ঠিক আছে? ছোট বড় ইচ্ছা মতো নিয়ে আপনি যে পর্যন্ত নেবেন, এরপর ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন একটা লাইন তৈরি হয়ে গেছে উইথ নো ফিল নো স্ট্রোক। আপনি চাইলে এখানে ফিল স্ট্রোক অ্যাড করতে পারেন, যদি মনে করেন যে ফিল কালার দিবেন তাহলে ফিল কালার দিতে পারবেন। যদি মনে করেন যে না আমি ফিল কালার দিব না, আমি অনলি স্ট্রোক ব্যবহার করবো, এসব ক্ষেত্রে আমরা স্ট্রোকটাই বেশি ব্যবহার করি, তো আপনি স্ট্রোকও ব্যবহার করতে পারবেন। অন পিক্সেলের স্ট্রোক ব্যবহার করছি আমরা, ওকে? এই যে আপনার ইচ্ছা মতো কত পিক্সেল দিবেন। লাইন সেগমেন্ট টুলের সাথে আছে আর্ক টুল, আর্ক টুল দিয়ে আমরা লাইন টানতে পারবো, বাট এটা বাঁকানো ভাবে টানা যাবে লাইনটা, ঠিক আছে? সোজা হবে না, এটা বাঁকানো হবে, সুন্দর করে লাইনটা টানা যাচ্ছে। তারপর আর্ক টুলের সাথে আছে স্পাইরাল টুল, স্পাইরাল টুল দিয়ে যে স্প্রিং ড্রয়িং করতে পারবেন, কয়েল ড্রয়িং করতে পারবেন আপনারা, ঠিক আছে? এটাকে আরো বড় ছোট করা যায়, আমরা যখন ডিজাইনার একটু অগ্রসর হবো তখন আমরা দেখবো এটা। তারপর রেক্ট্যাঙ্গুলার গ্রিড ড্রয়িং করা যায় এটা থেকে। পোলার গ্রিড আছে, পোলার গ্রিড দিয়ে আপনি এভাবে পাই চার্ট, যারা পাই চার্ট পড়াশোনা করছেন তারাও ড্রয়িং করতে পারবেন। কিংবা আপনারা একটা জিনিস দেখছেন অলরেডি, সেটা হচ্ছে কি বলবো, আমরা টার্গেট ফিক্স করি, যখন কোনো কিছুকে টার্গেট ফিক্স করে, এই যে অনেক সময় খেলা যায় বাইরে দেখবেন, বা অনেকে মানে রুমের মধ্যে রাখে খেলার জন্য, একটা টার্গেট ফিক্স করে সেখানে আমরা পয়েন্ট করার চেষ্টা করি। তো সেই জিনিসটা আপনারা ড্রয়িং করতে পারবেন এখান থেকে পোলার গ্রিড টুলের মাধ্যমে, অথবা কোনো ডেটা সংরক্ষণ করার জন্য এটা ইউজ করতে পারবেন ইনফোগ্রাফিক্সে কাজ করার সময়, ওকে? তারপরে আছে শেপ টুল, এখানে বিভিন্ন রকম রেক্টাঙ্গল টুল, রেক্টাঙ্গল, রাউন্ডেড রেক্টাঙ্গল, রেক্টাঙ্গল টুল দেখলেন যে টান দিলে রেক্টাঙ্গল ড্রয়িং হয়। কিবোর্ড থেকে যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করি তাহলে আমার পারফেক্টলি কি হবে, স্কোয়ার হবে, এটা চারপাশে সমান। এই যে মাঝখানে একটা ম্যাজেন্ডা কালার বা পিঙ্ক কালারের লাইন দেখতে পাচ্ছেন, এটা
মিন করতেছে এটা পারফেক্টলি স্কোয়ার আছে। যদি আমি কিবোর্ড থেকে শিফট অল্টার একসাথে প্রেস করি তাহলে সেন্টার পয়েন্টটা সেম থাকবে, তারপর এটা আপনার ড্রয়িং হতে থাকবে, ঠিক আছে। আর যদি শুধু অনলি শিফট প্রেস করে থাকেন তাহলে এটা ছোট বড় হবে, বাট সেন্টার পয়েন্টটা ফিক্স থাকবে না। পারফেক্টলি স্কোয়ার হবে বাট সেন্টার পয়েন্টটা ফিক্স না। তারপর এখানে আমি ফিলটা অন করে রাখি। রেক্টাঙ্গল টুলটা একটু ক্লিক করে হোল্ড করবেন, তাহলে রাউন্ডেড রেক্টাঙ্গল টুল পাবেন। রাউন্ডেড রেক্টাঙ্গল টুল দিয়ে দেখেন কর্নার গুলো রাউন্ডেড তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানেও যদি আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করি তাহলে আমার কি হচ্ছে, সুন্দর করে এটা পারফেক্টলি স্কোয়ার তৈরি হচ্ছে, এবং এটা যেটা কর্নার গুলো রাউন্ডেড। এই কর্নার গুলো থেকে আপনারা অনেক সময় দেখতে পান যে বাটন তৈরি করা হয়, অনেক বাটন দেখছেন আপনারা, এটা মানে অনলাইনে অনেক মোবাইল ফোনের অ্যাডের মধ্যে দেখতে পাবেন। তারপর বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় যে বাটন টাইপের কিছু থাকে, ঠিক আছে। যে ক্লিক করুন এখানে শপ নাও, ঠিক আছে, অ্যাড টু কার্ট, তো এরকম বাটন তৈরি করতে পারবেন আপনি। তারপর আছে এলিপস টুল। ইলাস্ট্রেটরে সার্কেল টুল নাই, এটা মনে রাখবেন, এলিপস টুল আছে। এলিপস দিয়ে সার্কেল ড্রয়িং করতে যাই। পারফেক্টলি সার্কেল ড্রয়িং করার জন্য কিবোর্ড থেকে শিফট অথবা শিফট অল্টার, শুধু শিফট অথবা শিফট অল্টার ড্রয়িং দিয়ে ড্রয়িং করতে পারবেন আপনি এখানে আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। তো আমরা একটা রেক্টাঙ্গল একটা আর একটা এলিপস দিয়ে আমরা একটা বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি করে ফেলি। যদিও বাংলাদেশের ফ্ল্যাগের একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ দিয়েই তৈরি করতে হবে, এর বাইরে গেলে তো ওটা আবার ঝামেলা। আমাদের 10:6, মানে আমরা যদি এখানে 100 পিক্সেল ইউজ করি তাহলে আমরা এখানে ইউজ করবো কত, 60 পিক্সেল, তাই না। তো সে আমরা এখানে কত 500 পিক্সেল ইউজ করছি, তাহলে আমাদের এখানে হচ্ছে 300 পিক্সেল ইউজ করবো। 10:6 হয়েছে, ঠিক আছে। আমরা একটা সুন্দর করে নিলাম, এটা হচ্ছে গ্রিন কালার, ডার্ক গ্রিন, এন্ড একটা এলিপস নিব আমরা এখানে। এলিপস টুল থেকে একটা পারফেক্টলি সার্কেল ড্রয়িং করবো, শিফট এবং অল্টার প্রেস করে। আমি সেন্টার পয়েন্ট থেকে ড্রয়িং হচ্ছে, আমি এখান থেকে ড্রয়িং করা শুরু করলাম। এটার কালার হয়ে যাচ্ছে রেড, জাস্ট ক্লিক করার পর কালারটা চেঞ্জ করে দিবেন, ওকে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ। কোন পাশে চাপা থাকে, বাম পাশে না ডান পাশে? আমি এখানেই দিই, ঠিক আছে। তো আমরা এভাবে আমাদের ফ্ল্যাগ তৈরি করতে পারি, দেখেন খুব সহজ। আমরা একটা রেক্টাঙ্গল এবং একটা এলিপস টুলের মাধ্যমে এটা করে ফেললাম, ওকে। রেক্টাঙ্গল টুলের শর্টকাট হচ্ছে এম, এলিপস টুলের শর্টকাট হচ্ছে এল। তারপর আছে পলিগন টুল। পলিগন দিয়ে যে 6টা কর্নার ড্রয়িং করা যায়, এটা অবশ্য ছোট বড় করা যায় এবং কম বেশি করা যায়। কিভাবে করা যায় এটা আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে ক্লাসগুলোতে। যে একটা পলিগন থেকে আপনি কিভাবে, ধরুন যেখানে 6টা এজ আছে, 1 2 3 4 5 6, অনেকটা বেঞ্জিনের মতো। কিন্তু আমরা যদি মনে করি 5টা বা 7টা বা 8টা দিব, তখন কিভাবে ইউজ করব এটা, এই টুলসটা, তখন সেটা আপনাদেরকে দেখানো হবে স্টেপ। তারপরে স্টার টুল। স্টার টুল দিয়ে আপনি চাইলে তারা, এই যে স্টার ড্রয়িং করতে পারবেন, ঠিক আছে। শিফট অল্টার প্রেস করলে খুব সুন্দর একটা স্টার তৈরি হয়, অথবা শুধুমাত্র শিফট প্রেস করলে এমন, কোনো কিছু প্রেস না করলে এমন, ঠিক আছে। শিফট অল্টার প্রেস করলে খুব সুন্দর স্টার ড্রয়িং হয়, আপনারা চাইলে এভাবে ড্রয়িং করতে পারবেন। তারপর ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলের কাজও আছে অনেকগুলো, এগুলো আস্তে আস্তে এগুলো ব্যবহার করার পর আমরা ফ্লেয়ার টুলে যাব। তারপর হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে যে কোনো কিছু ব্রাশ করা, যে কোনো কিছু কালার করা, ঠিক আছে। যে কোনো ড্রয়িং আপনারা ব্রাশ টুলের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। পরে আছে শেপার টুল। শেপার টুল আমি কালকে দেখাইছিলাম অলরেডি একবার, যে কোনো কিছু সোজা করার ক্ষেত্রে আমাদের শেপার টুল ব্যবহার করা হয়। যে আমি একটা ড্রয়িং করতেছি, ড্রয়িংটা সঠিক হচ্ছে না, তখন আপনি শেপার টুলটা ইউজ করতে পারেন, ঠিক আছে। শেপার টুলের সাথে আরো কয়েকটা টুল আছে, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার, তারপর জয়েন, ঠিক আছে। আপনারা এগুলো আস্তে আস্তে আপনাদেরকে, প্রত্যেকটা পেন্সিলগুলোতে আমরা ড্রয়িং করব, যে কোনো কিছু চাইলে ড্রয়িং করতে পারি আমরা পেন্সিল দিয়ে, ঠিক আছে। ফটোশপে এই পেন্সিল টুলটা এমন একটা মতো টুল যেটাতে আমরা এখানে যে পেন্সিল টুলটা ইউজ করি, এখানে ইলাস্ট্রেটর বা ছবি যেটা ইউজ করি না কেন, কোয়ালিটি ইউজ করতে পারবেন। এখানে দেখেন
আপনি ড্রয়িং করার সময় লিখতে পারেন। আপনি যদি মনে করেন যে লিখবেন কোনো কিছু বা সিগনেচার করবেন, সেটাও করতে পারেন। ঠিক আছে, লিখে দিলে লিখে দিয়ে করতে পারেন, অথবা কোনো ডিজাইন করতে চাইলে যদি মনে করেন যে না আমি একটা ওয়েবে সুন্দর করে ডিজাইন করবো, তাহলে আপনি আরো সুন্দর করে ডিজাইন করতে পারবেন পেন্সিল টুল দিয়ে। ঠিক আছে, জাস্ট নর্মালি দিলাম এভাবে। তারপর স্মুথ আছে, পাথ ইরেজার আছে, জয়েন্ট টুল আছে, ইরেজার টুল আছে, সিজর টুল আছে, নাইফ টুল আছে। আমরা আপাতত এই পর্যন্তই যাব আজকে। ইরেজার টুল দিয়ে আপনি যে কোনো কিছুকে ইরেজ করতে পারবেন। হ্যাঁ, ইরেজ করতে পারবেন কোনগুলো? অনলি অবজেক্ট যেগুলো আছে সেগুলো ইরেজ করতে পারবেন। অবজেক্ট ছাড়া কোনো কিছু ইরেজ করতে পারবেন না আপনি। ঠিক আছে, তো আমি এখানে যদি ইরেজ করতে যাই, সে আমি এটা সিলেক্ট করলাম, সে আমি রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি ইরেজার টুল সিলেক্ট করলাম। এখন যদি আমি ড্রয়িং সিলেক্ট করি, দেখেন এটা আমার সিলেক্টেড আছে। এইটা থেকে শুধুমাত্র কি হচ্ছে? ইরেজ হচ্ছে। বাকি অংশ থেকে কি ইরেজ হচ্ছে? আমি একটু ব্রাশ সাইজটা বড় করে নিই ইরেজারের। থার্ড ব্র্যাকেট কি দিয়ে ব্রাশ সাইজ ছোট বড় করা যায়? থার্ড ব্র্যাকেট কি যেটা শুরু সেটা দিয়ে ছোট, আর থার্ড ব্র্যাকেট কি যেটা শেষ সেটা দিয়ে বড়। দেখেন এটা আমি ইরেজ করতেছি, সিলেক্টেড আমার গ্রিনটা ছিল তাই আমি ইরেজ করে, আমি মনে হচ্ছে যে আমি এটাও ইরেজ করে দিই, বাট এটা ইরেজ হয় না। কারণ কি? এটা আমার সিলেকশন নাই। আমার যেটা সিলেকশন আছে শুধুমাত্র সেইটাই ইরেজ হয়েছে। তারপর আছে ইরেজার টুলের সাথে সিজর টুল। সিজর টুল কাঁচি টুল, এটা দিয়ে কাটা যায় কোনো কিছুকে। ঠিক আছে, আমি একটু এই অংশগুলো ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। ঠিক আছে, আমার যদি মনে হয় যে আমি কোনো কিছু কাটিং করব, আমি যে একটা পয়েন্ট এখানে ক্লিক করলাম, অ্যাঙ্গল পয়েন্টে, আবার এখানে একটা অ্যাঙ্গল পয়েন্টে ক্লিক করলাম, এটা আমার আলাদা হয়ে গেছে। এভাবে চাইলে আমরা সুন্দর করে কাটিং করতে পারি। কোথা থেকে কাটিং করব? আমাদের সিজর টুল দিয়ে। আমি যদি মনে করি সার্কেলটা ক্রপিং করব, আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এই ক্লিকটা করতে হবে কোথায়? পাথের উপরে। আপনি পাথের উপর যদি ক্লিক করেন তাহলে আপনি শুধুমাত্র রেজাল্ট পাবেন, আদারওয়াইজ রেজাল্ট পাবেন না। এই যে কাটা শেষ। স্যার পাতটা কি স্যার? এই যে যে পাথ দিয়ে আপনি হেঁটে যাবেন, এখানে পাথটা হচ্ছে যে সার্কেলটা যখন আমি ড্রয়িং করছি, এই কর্নারটা হচ্ছে, এজটা হচ্ছে তার পাথ। আপনি যখন মানে সিজর টুলটা নিলাম, আমি মাঝে যখন ক্লিক করতেছি তখন আমাকে দেখাচ্ছে এটা কোনো পাথ নাই, আবার এ পাশেও কোনো পাথ নাই। আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন না। এইটা হচ্ছে পাথ, আপনার অর্ক পাথ। যখন আমি তৈরি করি তখন এখানে অর্ক পাথটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি জাস্ট ক্লিক করলাম। কোথায় ক্লিক করব? পাথের উপর ক্লিক করব। কিন্তু পাথের উপর ক্লিক করার শর্ত আছে যে আপনার ওখানে কাটার মতো কোনো অংশ আছে কিনা। ঠিক আছে, সিজার টুলে এটাই। আর নাইফ টুলের এত ঝামেলা নাই। কথা হচ্ছে যে আমি যেখান দিয়ে যাব তাকে কেটে দিয়ে যাব। ঠিক আছে, নাইফ টুলের কাজ হচ্ছে ওটা, যে যেখান দিয়ে যাচ্ছে সেটাকে কেটে দিয়ে যাচ্ছে, বাট মেক শিওর সেটা সিলেক্টেড থাকা লাগবে। আমি যদি এটাকে কাটতে যাই, তাহলে আমি নাইফ টুল দিয়ে যদি কাটি তাহলে আমি সিলেক্টেড করলাম, দেন কেটে দিলাম। ঠিক আছে, এটা আলাদা হয়ে গেছে। জাস্ট রাইট বাটন ক্লিক করবো আমরা, দেখি এই যে আলাদা। তো নাইফ টুল দিয়ে আমাদের ইচ্ছে মতো কাটিং করতে পারবেন। এখানে পাত থাকলেও কোনো প্রবলেম নাই, না থাকলেও প্রবলেম নেই, বাট কি করতে হবে? সিলেক্টেড থাকা লাগবে। আপনি যদি এটাকে কাটতে চান, এটা সিলেক্টেড থাকা লাগবে। এই যে কর্নার দিয়ে বক্স করা আছে, সিলেক্টেড আছে। আমি নাইফ টুল দিয়ে এটা সুন্দর করে কেটে দিলাম। তাহলে কি হচ্ছে? সুন্দর করে কাটা হয় না যদিও। সো নাইফ টুল দিয়ে এভাবে কাটতে পারবেন। আর সিজার টুল দিয়ে কি পয়েন্ট থেকে পয়েন্টে কাটতে পারবেন কোনো কিছু কাটাকুটি করতে হলে। আর ইরেজার টুল দিয়ে সরাসরি মুছে দিতে পারবেন। ঠিক আছে, কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আমি আর অগ্রসর হইতে চাচ্ছি না আজকেও। আজকে সবাই ইনস্টল করেন কাইন্ডলি আপনারা, মানে ইলাস্ট্রেটরটা। আজকে যদি সবার জি